বন্ধুরা, আন্দামান নিকোবর ঘন জঙ্গলের মাঝে ৯০ কোটি টাকা ব্যয়ে এমন এক ভয়াবহ গোপন অস্ত্রকে তৈরি হচ্ছে, যা কেবল একটি বোতাম টিপলেই পুরো চীনকে সমুদ্রের মাঝেই ভুঁকে মেরে ফেলতে পারে, তার অর্থনৈতিক প্যারালাইসিস করে দিতে পারে। মরিশাসের আগলেগা দ্বীপ থেকে শুরু করে ইন্দোনেশিয়ার সাবাং বন্দর পর্যন্ত। পরিশেষে প্রধানমন্ত্রী মোদি আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বিশ্বের চোখ এড়িয়ে কোন অদৃশ্য জাল বুনছেন, যার টের খোদ আমেরিকাও পায়নি এবং লোভি ড্রাগন তাতে চিরকালের জন্য ফেসে গেছে। আরব সাগরের ঠিক মাঝখানে রাত ২টোয় ভারতীয় নৌবাহিনীর মার্কোস কমান্ডোরা এমন কোন ব্ল্যাক অপারেশন চালায়, যা দেখে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর অধিকারী আমেরিকা ও ব্রিটেনকে ভারতের সামনে হাতজোড় করতে হয়েছে। আর বন্ধুরা, সমুদ্রের অতল গভীরে একটি গুলি না চালিয়ে ভারতীয় সাবমেরিনগুলি চীনা সাবমেরিন এমনকি চীনা নৌবাহিনীর সঙ্গে এমন কোন সাইকোলজিক্যাল মাইন্ড গেম খেলছে, যেটা রাতারাতি শি জিনপিংয়ের ঘুমকে উড়িয়ে দিয়েছে। তাই তো বন্ধুরা, আজ আমরা কোনো কাল্পনিক থিওরির কথা বলছি না, বরং সেই ভূ রাজনৈতিক জিওপলিটিক্যাল ভূমিকম্পের কথা বলছি, যা গ্লোবাল পাওয়ার ডাইনামিক্সে চিরকালের জন্য বদলে রেখে দিয়েছে। আজ এই তদন্তমূলক ডিকোডিং আপনার গায়ের লোমকে খাড়া করে দেবে, কারণ আমরা সেই সত্যের পর্দা উন্মোচন করতে যাচ্ছি যা সাধারণ টিভি চ্যানেলের বিতর্ক থেকে বহু দূরে থাকে। হ্যাঁ বন্ধুরা, কথাটা শুরু হয় ২০২৪ সালের সেই ভয়াবহ সময় থেকে, যখন গ্লোবাল সাপ্লাই চেন তার সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। লোহিত সাগর আর এডেন উপসাগর বাণিজ্যিক জাহাজের ওপর যখন হুতি বিদ্রোহী আর সোমালি জলদস্যু ড্রোন আর মিসাইল হামলা হঠাৎ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এটি এমন এক এলাকা যেখান থেকে বিশ্বের ৭০%-এরও বেশি অপরিশোধিত তেল আর কোটি কোটি ডলারের বিশ্ব বাণিজ্য পরিচালিত হয়। তাই তো বন্ধুরা, এই হামলার কারণে যখন বিশ্বব্যাপী মূল্যস্ফীতির সংকট ঘনীভূত হতে শুরু করে এবং আমেরিকা থেকে শুরু করে ইউরোপের বিলিয়ন ডলার বাজেটের নৌবাহিনীগুলোর পিছু হটতে বাধ্য থাকে, তখন বিশ্ব এমন এক দৃশ্য দেখেছিল যা পশ্চিম মিডিয়ার অহংকার চিরতরে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। ভারত কোনো শোরগোল ছাড়াই নিজের ৩০টিরও বেশি মারাত্মক আর উন্নত যুদ্ধজাহাজ এই পুরো এলাকায় মোতায়েন করে দেয়। তাই তো বন্ধুরা, এটি স্বাধীন ভারতের ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে দ্রুত আর সবচেয়ে আক্রমণাত্মক নৌ মোতায়েন ডিপ্লয় ছিল। ভারতীয় নৌবাহিনী কোনো আন্তর্জাতিক জোটের অংশ না হয়ে একাই এই পুরো এলাকা সিল করে দেয়। ভারতীয় যুদ্ধ জাহাজগুলি কোনো জাতীয় বা পতাকার তোয়াক্কা না করে শত শত বিদেশি নাগরিকের মৃত্যুর মুখ থেকে বের করে এনেছিল এবং কোটি কোটি ডলারের মালামাল বহনকারী বাণিজ্যিক জাহাজগুলোকে এক অভেদ্য সুরক্ষা প্রদান করেছিল। হ্যাঁ বন্ধুরা, এই একটি পদক্ষেপে পুরো বিশ্বকে বুঝিয়ে দিয়েছিল যে ইন্দো প্যাসিফিক অঞ্চলের আসল বসকে। কিন্তু বন্ধুরা, আসল সাসপেন্স তো এখান থেকেই শুরু হচ্ছে, কারণ ভারতের এই শক্তি দেখে পশ্চিমা বিশ্বে যে তোলপাড় সৃষ্টি হয়েছিল তা ভারতের জন্য এক বিশাল কূটনৈতিক জয় ছিল। ইসরায়েলের শীর্ষ প্রতিরক্ষা বিশেষজ্ঞ এবং জেরুজালেম পোস্টের মতো বিশ্বের সবচেয়ে সম্মানজনক প্রকাশনাগুলো হঠাৎ ভারতকে একটি গ্লোবাল গেম চেঞ্জার আর বিশ্বের লাইফলাইন হিসেবে ঘোষণা করে দিয়েছিল। ইসরায়েলি কৌশলগত বিশেষজ্ঞ পেসালিসাস তার এক গভীর বিশ্লেষণ আর চমকপ্রদ তথ্য বিশ্বের সামনে উপস্থাপন করেছে। তিনি পরিষ্কার ভাষায় লিখেছেন, আগামী দিনে এটি মোটেও গুরুত্বপূর্ণ থাকবে না যে বিশ্বের চক পয়েন্ট যেমন হরমুজ প্রণালী, বাবেল মানদেব এবং মালাক্কা প্রণালীতে কার সামরিক নিয়ন্ত্রণ রয়েছে। এর পরিবর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে যে সংকটের সময় এই চকচক পয়েন্টগুলো খোলা রাখার শক্তি আর সাহস কোন দেশে রয়েছে। আর এখানেই তো ভারতীয় নৌবাহিনীর ভূমিকা সবচেয়ে বড় গেম চেঞ্জার হয়ে দাঁড়ায়। হ্যাঁ বন্ধুরা, ইসরায়েল, আমেরিকার ইউরোপীয় ইউনিয়নের কাছে ভারত এখন আর শুধু একটি দ্রুত ক্রমবর্ধমান অর্থনীতি বা বড় প্রতিরক্ষা বাজার নয়, বরং সাম্প্রতিক আমেরিকা, ইসরায়েল, ইরান সংঘাতের পর বিশ্ব বুঝতে পেরেছে ভারত এমন এক কৌশলগত অংশীদার হয়ে উঠেছে যা বিশ্ব সামুদ্রিক ব্যবস্থাকে নিজ শক্তিতে সুরক্ষিত রাখার ক্ষমতা রাখে। কিন্তু বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন গতকাল পর্যন্ত যে ভারতীয় নৌবাহিনীকে পশ্চিমা মিডিয়া সোভিয়েত অস্ত্রের মিউজিয়াম বা আবর্জনা ভেবে উপহাস করত, আজ সেই অহংকারী মিডিয়া হঠাৎ ভারতকে বা ভারত মহাসাগরের রক্ষক মেনে কেন তাদের পায়ে এসে পড়েছে? তো বন্ধুরা, এর পেছনে রয়েছে এক বিশাল কৌশলগত আর নীরব পরিকল্পনা, যা গত এক দশক ধরে সাউথ ব্লকের রুদ্ধদ্বার করে চলছিল। বন্ধুরা, বিশ্বের মানচিত্রে এক নজর ফেললে আপনারা বুঝতে পারবেন যে ভারতের ভৌগোলিক অবস্থান নিজে এক সুপার পাওয়ার। ভারত মহাসাগরের ঠিক কেন্দ্রস্থলে অবস্থানরত। ভারত মধ্যপ্রাচ্যের জ্বালানি উৎপাদনকারী দেশ, আফ্রিকার উদীয়মান অর্থনীতি এবং পূর্ব এশিয়ার উৎপাদন হাবগুলোর মধ্যে একটি সেতুর কাজ করে। তাই তো বন্ধুরা, ভারতের পশ্চিম উপকূল সরাসরি পারস্য উপসাগর আর লোহিত সাগরের সংযুক্তকারী সামুদ্রিক পথগুলোর আধিপত্য করে, যেখানে পূর্ব দিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, মালাক্কা প্রণালী পর্যন্ত সরাসরি আর মারাত্মক অ্যাক্সেস দেয়।
তাই তো বন্ধুরা, বিশ্বজুড়ে বাণিজ্য চলাচল নিয়ন্ত্রণ বা বন্ধ করার জন্য বিশ্বের কোনো দেশের কাছে ভারতের মতো এত বিপজ্জনক আর শক্তিশালী অবস্থান নেই। আর এই কারণেই ভারত আজ কেবল নিজের নয় বরং পুরো অঞ্চলের নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছে এবং বিশ্বের সবচেয়ে বড় নেট সিকিউরিটি প্রোভাইডার হয়ে উঠেছে। বন্ধুরা, এবার এই পুরো গল্পের সবচেয়ে গোপন আর লুকোনো স্তর যাওয়া যাক, যা না বুঝলে আপনার চীনের অস্থিরতা বুঝতেই পারবেন না। তো বন্ধুরা, চীন গত 20 বছর ধরে ভারতকে ঘেরাও করার জন্য স্ট্রিং অফ পালস নামক এক কৌশল কাজ করছে। তারা পাকিস্তানের গোয়াদার থেকে শুরু করে মিয়ানমার আর হিজবুত পর্যন্ত নিজেদের সামরিক ঘাঁটি তৈরি করেছে, যাতে তারা ভারতকে সমুদ্রে বন্দী করাতে পারে। কিন্তু বন্ধুরা, মোদী সরকার এবং অজিত ডোভাল যে এক নীরব কাউন্টার অ্যাটাক প্রস্তুত করছে, তা চীনের পুরো গেম প্ল্যানকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। তবে বন্ধুরা, ভারত বিশ্বের চোখ এড়িয়ে নেকলেস অফ ডায়মন্ডস নামে এক অদৃশ্য জাল বুনছে, যা ট্রেড ড্রাগন এখন পেয়ে গেছে, যখন তারা এর ভেতরে পুরোপুরি আটকে গেছে। মরিশাসের আগালেগা দ্বীপে ভারত গোপনে 3 কিলোমিটার দীর্ঘ একটি বিশাল বিমান অবতরণ ক্ষেত্র, এমনকি গভীর জলে নেভি জেটি নির্মাণ করে দিয়েছে। আজ সেখান থেকে ভারতের পিআইটাই পোসাইডন নজরদারি বিমান পুরো দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরের ওপর চিলের মতো নজর রাখে। ওইদিকে আবার ওমানের ডুকুম বন্দরে ভারতীয় নৌবাহিনী গোপনে নিজেদের লজিস্টিক বেস ঠিক করে নিয়েছে, যার ফলে মধ্যপ্রাচ্যের প্রবেশদ্বারে আমাদের স্থায়ী আর আইন উপস্থিতি তৈরি হয়ে গেছে। এছাড়াও বন্ধুরা, চাবাহার বন্দরের মাধ্যমে ভারত পাকিস্তানের গোয়াদার বন্দরে গুরুত্বপূর্ণ সেটাকে কিন্তু সম্পূর্ণ খতম করে দিয়েছে। আর এতে বড় বিষয়টি বুঝুন যে এই চাবাহার বন্দরের উপর আমেরিকা আক্রমণ করে, কিন্তু ভারত যে অংশটি নিয়ন্ত্রণ করেছে সেখানে তাদের একটি হালকা মিসাইল বা বোমা আঘাত করতে পারেনি, অর্থাৎ পুরোপুরি নিরাপদ ছিল। আর এই নিরাপদ ছিল কারণ আমেরিকা ইসরায়েল জানে এই এলাকাটি ভারতের নিয়ন্ত্রণ এবং তারা সেখানে ছুতেও পারবে না। অর্থাৎ বন্ধুরা, এটিই তো ভারতের গুরুত্বের এক বিশাল অনুভূতি। কিন্তু বন্ধুরা, ভারত সবচেয়ে বড় মাস্টার স্ট্রোকটি খেলেছে ইন্দোনেশিয়ার সাবাং বন্দরে। মালাক্কা প্রণালীর ঠিক মুখেই অবস্থিত এই বন্দরে সরাসরি প্রবেশাধিকার অর্জন করে ভারত চীনের সেই দুর্বল জায়গায় পা রেখে দিয়েছে, যাকে মালাক্কা ডাইলেমা বলা হয়। তবে বন্ধুরা, বিশ্বের যে কোনো সামরিক বিশ্লেষক আপনাকে বলে দেবেন, যদি মালাক্কা প্রণালী ব্লক হয়ে যায় তবে চীনের 80% তেল আমদানি ও রপ্তানি সেখানেই থমকে যাবে। আর এই মালাক্কা প্রণালীকে ডোমিনেট করতে ভারত এমন পদক্ষেপ নিয়েছে যা বেজিংয়েও ভয় তৈরি করেছে। তবে বন্ধুরা, আন্দামান নিকোবর ঘন জঙ্গলের মাঝে ভারত সরকার 90,000 কোটি টাকা যে মেগা পরিকাঠামো আর সামরিক আধুনিকরণ প্রকল্প চালিয়েছে না, তা চীনের জন্য কোনো দুঃস্বপ্নের চেয়ে কম নয়। তবে বন্ধুরা, গ্রেট নিকোবর দ্বীপে একটি নতুন দ্বীপ ড্রাফট রোড, সম্প্রসারিত সামরিক রানওয়ে আর উন্নত অবকাঠামো তৈরি করা হচ্ছে। সামরিক কৌশলের ভাষায় আন্দামান নিকোবর ভারতকে আনসিঙ্কেবল এয়ারক্রাফট ক্যারিয়ার বলা হয়ে থাকে, অর্থাৎ এমন এক বিশাল বিমানবাহী জাহাজ যাকে কোনো মিসাইল বা টর্পেডো ডোবাতে পারবে না। এই দ্বীপপুঞ্জ মালাক্কা প্রণালীর এতটাই কাছে যে এখনও এলএসিতে যদি কখনো কোনো ছোটোখাটো সামরিক দুঃসাহস দেখায়, তবে ভারতকে হিমালয়ে চড়ায় রক্ত ঝরাতে হবে না। আন্দামানে বসা একজন কমান্ডার কেবল একটি নির্দেশ দিয়ে মালাক্কা প্রণালীকে পুরোপুরি চক করে দিতে পারে। তাই তো বন্ধুরা, মাত্র কয়েক সপ্তাহের মধ্যে চীন কারখানাগুলো বন্ধ হয়ে যাবে, শহরগুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়বে আর পুরো চীনা অর্থনীতি সমুদ্রের খোদায় ছটফট করে ধসে পড়বে। এটি কোনো কাল্পনিক কথা নয় বা গালগল্প নয়, এটি এক কঠিন ভূ রাজনীতির বাস্তবতা। চীনের কৌশলবিদরা খুব এটা ভালো করেই জানে। আর বন্ধুরা, এই একটি ভয় তাদেরকে এই পর্যন্ত তাইওয়ান বা ভারতের বিরুদ্ধে কোনো বড় দুঃসাহস দেখানো থেকে আটকে রেখেছে। কিন্তু বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে চীন যদি তাদের পারমাণবিক সাবমেরিনগুলো জলের নিচ দিয়ে চুপচাপ ভারতে আসার বা ভারত মহাসাগরে পাঠিয়ে দেয়, তবে কি হবে? তো বন্ধুরা, এখানেই প্রবেশ ঘটে সেই ভয়ানক ইলেকট্রনিক্যাল দেওয়ালের মতো, যা দিল্লিতে বসে আমাদের নিরাপত্তা উপদেষ্টা গত কয়েক বছর ধরে অত্যন্ত নীরবে তৈরি করেছেন। ভারত মরিশাসে 8টি, সেসেলসে 8টি, শ্রীলঙ্কায় 6টি আর মালদ্বীপে 10টি উপকূলীয় নজরদারি র্যাডার স্থাপন করেছে। তাই তো বন্ধুরা, এই সমস্ত র্যাডার থেকে প্রাপ্ত রিয়েল টাইম ডাটা সুরুগ্রামে অবস্থিত ইনফরমেশন ফিউল সেন্টার ফর ইন্ডিয়ান ওয়ার রিজিয়ন 24 ঘন্টা পর্যবেক্ষণ করা হয়। আর এই ইলেকট্রনিক শিল্ডের প্রভাব হলো, যদি আজ সমুদ্রের 500 মিটার নিচেও কোনো চীনা ইউনিয়ন বা ওয়ান ক্লাসের স্পাইসিপ বা সাবমেরিন একটি পাতাও নাড়ায়, তবে দিল্লির গোপন ওয়ার রুমে তার সতর্কবার্তা সঙ্গে সঙ্গে ব্লিঙ্ক করতে শুরু করবে। চীন এখন ভারত মহাসাগরে কোনো সারপ্রাইজ এলিমেন্ট ব্যবহার করতে পারবে না, কারণ তারা জানে জলের নিচেও ভারতের চোখ 24 ঘন্টা খোলা রয়েছে। তাই তো বন্ধুরা, এই গল্পের থ্রিলার এখনও বাকি আছে, কারণ ভারতের এই নতুন আক্রমণাত্মক রূপ কেবল র্যাডার আর বন্দর পর্যন্তই সীমাবদ্ধ নয়। রাতের ঘন অন্ধকারে মাঝে আরব সাগরের ভারতীয় মার্কোস কমান্ডোরা যে ভয়াবহ ব্ল্যাক অপারেশন সম্পন্ন করেছে, তা পাকিস্তানকে ভারতের সামনে মাথা নত করতে বাধ্য করেছে। তাই তো বন্ধুরা, 2024 সালের শুরুতে যখন সোমালি জলদস্যুরা এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ হাইজ্যাক করেছিল, তখন ভারতীয় নৌবাহিনীর এলিট কমান্ডো হেলিকপ্টার আর ডেস্ট্রয়ারের সাহায্যে সমুদ্রের মাঝে যে প্রিসিশন স্ট্রাইক চলেছিল,
তা হলিউডের কোনো থ্রিলার সিনেমার চেয়ে বেশি ভয়াবহ ছিল। হ্যাঁ বন্ধুরা, একটি গুলি না খেয়ে মার্কোস কমান্ডোরা জলদস্যুদের হাঁটু গড়ে বসাতে বাধ্য করেছিল। কিন্তু পুরো বিশ্ব সবচেয়ে বড় ধাক্কা তখনই পায় যখন জানা যায় যে ভারত তাদের মৃত্যুর মুখে থেকে উদ্ধার করেছে। তাদের মধ্যে প্রচুর সংখ্যায় পাকিস্তান এবং ইরানি নাগরিকও ছিল। হ্যাঁ বন্ধুরা, যখন ভারতীয় নৌবাহিনী সেই পাকিস্তানি নাগরিকদের নিরাপদে রেস্কিউ করে আর তারা গ্লোবাল ক্যামেরার সামনে ইন্ডিয়া জিন্দাবাদ আর ভারতীয় নৌবাহিনীর ধন্যবাদ বলেছিল, তখনই রাওয়ালপিন্ডিতে বসা পাকিস্তানি জেনারেল আর আইএসআইয়ের প্রধানদের ঘাম ছুটে গিয়েছিল। এটি ভারতের হার্ড পাওয়ার এবং সফট পাওয়ারের এমন একটি মারাত্মক সংমিশ্রণ ছিল যা বিশ্বজুড়ে পাকিস্তানের মিথ্যা ভারত বিরোধী প্রোপাগান্ডাকে ধূলিসাৎ করে দেয়। তবে বন্ধুরা, পরম শত্রুরা নাগরিকদের বাঁচিয়ে ভারত বিশ্বকে এই বড় স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে যে আমরা কেবল নিজেদের জাতীয় স্বার্থের জন্য কাজ করি না, বরং পুরো মানব জাতির জন্য এক দায়িত্বশীল নেট সিকিউরিটি প্রোভাইডার হিসেবে কাজ করি। আর এই কারণে আজ আমেরিকা থেকে শুরু করে এশিয়ান দেশগুলো পর্যন্ত সবাই ভারতের নেভাল ডিপ্লোমেসিকে কুর্নিশ জানাচ্ছে। তবে বন্ধুরা, এই পুরো ভূ রাজনৈতিক পাওয়ার গেমটিকে আরও একটি ধারণা রয়েছে যা না বুঝলে আপনার ভারতীয় নৌবাহিনীর এই চাণক্য নীতি ডিকোড করতে পারবেন না। কেননা বন্ধুরা, সাম্প্রতিক সময়ে প্রকাশিত ভারতীয় সামুদ্রিক নীতিতে ভারত আনুষ্ঠানিকভাবে নো ওয়ার নো পিস নীতি গ্রহণ করেছে। এর সহজ অর্থ হলো এখন ভারতীয় নৌবাহিনী কারো প্রথম আক্রমণের জন্য অপেক্ষা করবে না। শান্তির সময়ে যদি কোনো শত্রু দেশে গ্রে জোন অপারেশন বা কোনো চক্রান্তমূলক কাজ করে, তবে ভারত তার আক্রমণাত্মক জবাব দেবে। অর্থাৎ একটি গুলি না চালিয়ে ভারতের যুদ্ধজাহাজ এবং পিএটা এয়ারক্রাফট চীনা গোয়েন্দা জাহাজগুলোকে এতটাই আক্রমণাত্মক ট্র্যাকিং বা শ্যাডোয়িং করেছে, চীনা ক্যাপ্টেনরা মানসিক চাপে পড়ে নিজেদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। তবে বন্ধুরা, সামরিক ভাষায় একে বলা হয় মাইন্ড গেম। আপনি গুলি চালাচ্ছেন না, কিন্তু শত্রুকে বুঝিয়ে দিচ্ছেন যে যদি তুমি 1 ইঞ্চি আমাদের রেড লাইন অতিক্রম করো, তাহলে পরের সেকেন্ড তোমার সমুদ্রের গভীরে চিরতরে কবর দেওয়া হবে। তো বন্ধুরা, শি জিনপিংয়ের আসল ঘুম এই বিষয়টি কেড়ে নিয়েছে। ভারত এখন ডিফেন্সিভ এবং রিয়াক্টিভ মোড থেকে বের হয়ে পুরোপুরি প্রিম্পিটিভ এমনকি অফেন্সিভ মোডে চলে এসেছে। এখন একটি বড় প্রশ্ন আসে যে একসাথে শত শত নতুন জাহাজ না কিনেও মোদী সরকার এমন কি জাদু করলো যার ফলে আজ বিশ্বজুড়ে ভারতীয় নৌবাহিনীর প্রভাব বিশ্বব্যাপী হয়ে উঠেছে? তো বন্ধুরা, এর উত্তর হলো সেই মাস্টার স্ট্রোক কৌশলগত লজিস্টিক চুক্তি যা ভারত, আমেরিকা, ফ্রান্স, জাপান আর অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর সঙ্গে স্বাক্ষর করেছে। যেখানে এলিওমার মতো লজিস্টিক এক্সচেঞ্জ এগ্রিমেন্টের সহজ অর্থ হলো আজ একটি ভারতীয় যুদ্ধজাহাজ ভারতে না ফিরেও বিশ্বের যে কোনো প্রান্তে থাকা মার্কিন বা ফরাসি নৌঘাটিতে গিয়ে জ্বালানি ভরতে পারে, মেরামত করাতে পারে এবং নিজেদের ক্রুদের জন্য রসদও দিতে পারে। তবে বন্ধুরা, আমেরিকান ডিউগো গার্সিয়া থেকে শুরু করে ফ্রান্সের রিওনিয়ন আইল্যান্ড পর্যন্ত আজ পশ্চিমা শক্তিগুলোর সবচেয়ে গোপন আর সংরক্ষিত নৌঘাটিগুলো ভারতীয় যুদ্ধজাহাজকে 24 ঘন্টা সালাম ঠুকছে। এটি কোনো ছোটোখাটো অর্জন নয়, এটি এই কথার শক্ত প্রমাণ করে যে পশ্চিমা দেশগুলো একসময় ভারতের ওপর পারমাণবিক নিষেধাজ্ঞা জারি করেছিল। আজ তারা ইন্দো প্যাসিফিক নিজেদের জ্বালানি আর বাণিজ্য নিরাপত্তার জন্য ভারতের নৌশক্তির ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট। এখন বন্ধুরা, সাধারণ মানুষের এটাও বোঝা খুব জরুরি যে সমুদ্রে ঘটা এই পাওয়ার প্লের সরাসরি প্রভাব আপনার এবং আমাদের দৈনন্দিন জীবনের ওপর কিভাবে পড়ছে। তো দেখুন বন্ধুরা, যদি সমুদ্র পথ ব্লক হয়ে যায় তবে আপনার পেট্রোল আর ডিজেলের দাম রাতারাতি 3 গুণ হয়ে যাবে, হয়তো তারও বেশি। মোবাইল ফোন থেকে শুরু করে ল্যাপটপ, মেডিকেল সরঞ্জাম, রান্নার তেল পর্যন্ত প্রতিটি প্রয়োজনীয় জিনিসের সাপ্লাই চেইন ভেঙে পড়বে এবং দেশে ভয়াবহ মূল্যস্ফীতি দেখা যাবে। 2024 সালে লোহিত সাগরের সংকটের সময় ভারতীয় নৌবাহিনী যদি আয়রন ডোমের মতো সামুদ্রিক সুরক্ষা বলে তৈরি না করত, তবে ভারতের অর্থনীতিতে কোটি কোটি ডলারের প্রত্যক্ষ ক্ষতি হতে সাহায্য করত। তাই তো বন্ধুরা, যখন গ্লোবাল থিঙ্ক ট্যাঙ্কগুলোর যে ভারত নেট সিকিউরিটি প্রোভাইডার হয়ে উঠেছে, তখন এর অর্থ অস্ত্র বা ডিস্ট্রয়ারের প্রদর্শন নয়, বরং 140 কোটি ভারতের অর্থনীতির নিরাপত্তা, তাদের কর্মসংস্থান এবং তাদের রান্নাঘরের সবচেয়ে বড় গ্যারান্টি। আর এটি সেই লুকানো স্তর যা সাধারণ নিউজ চ্যানেলগুলো এখনও ডিকোড করতে ব্যর্থ হয়। আর বন্ধুরা, আজকের দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ইরান যুদ্ধ চলছে, সেই যুদ্ধের কারণে তারা হরমুজ প্রণালী ব্লক করে দিয়েছে। তা সত্ত্বেও ফেব্রুয়ারি থেকে আজকের দিনে পর্যন্ত ভারতের তেলের সংকট হয়নি বা গ্যাসের সংকট হয়নি সেইভাবে। অর্থাৎ বন্ধুরা, আন্ডারগ্রাউন্ডে নিশ্চয়ই এমন কিছু হচ্ছিল যা আপনারা দেখতে পাননি, আর তা ছিল এই বিষয়টি। তাই তো বন্ধুরা, বিশ্ব এমন একটি মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে যেখানে কোনো একক দেশ পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারে না। আমেরিকা তাদের অভ্যন্তরীণ রাজনীতি আর ইউরোপীয় সংকটে চরমভাবে জড়িয়ে রয়েছে। চীন তাইওয়ান, দক্ষিণ চীন সাগরে নিজেদের আক্রমণাত্মক আধিপত্য প্রতিষ্ঠানের জন্য ছটফট করছে। এমন বৈশ্বিক শূন্যতায় গ্লোবাল সাউথের দেশগুলো, এশিয়ান দেশগুলোর, আফ্রিকান রাষ্ট্রগুলো এমন এক নেতার সন্ধান ছিল যে তাদের উপর চীনের মতো ঋণের ফাঁদ ফেলবে না, বরং তাদের সমমর্যাদা দিয়ে তাদের সার্বভৌমত্বকে সম্মান করবে। ভারত তাদের মহাসাগরের উদ্যোগ আর সাগর ভিশনের মাধ্যমে পুরো বিশ্বকে এই শক্ত বিশ্বাস জুগিয়েছে
যে ভারত যখন ভিয়েতনামকে পুরোপুরি কার্যকর মিসাইল কভেট মানে আইএনএস কৃপান উপহার দেয়, অথবা মিয়ানমারকে সাবমেরিন তুলে দেয়, কিংবা সেলসাস বা মরিশাসকে ফাস্ট পেট্রোল ভেসেল দেয়, তখন তা শুধু একটি সামরিক বা বাণিজ্যিক চুক্তি থাকে না, তা সেই ছোট দেশগুলো চীনের দাদাগিরি আর বুলিংয়ের বিরুদ্ধে সোজা হয়ে দাঁড়ানোর সাহস আর শক্তি যোগায়। তাই তো বন্ধুরা, নীতির দিক থেকে দেখলেও এটি ভারতের পররাষ্ট্র আর প্রতিরক্ষা কৌশলের এ যাবৎকালের সবচেয়ে আক্রমণাত্মক, স্বায়ত্তশাসিত আর আত্মবিশ্বাসী যুগ। আগের সরকারগুলো এইভাবে ভয় পেত যে আমরা যদি আন্দামান আর আমাদের সামুদ্রিক সীমান্তে বেশি সামরিক অবকাঠামো তৈরি করি তবে বেজিং হয়তো মন খারাপ করবে। কিন্তু আজ আমাদের জাতীয় কৌশল একদম ক্রিস্টাল ক্লিয়ার। আমরা কাউকে অহৈত উস্কানি দেব না, কিন্তু কেউ যদি আমাদের রেড লাইন অতিক্রম করার দুঃসাহস করে তবে তাকে তার ভাষাতেই তার এলাকায় ঢুকে জবাব দেওয়া হবে। ভারতীয় নৌবাহিনী আজ তো ক্রেতা নৌবাহিনী থেকে পুরোপুরি একটি নির্মাতা নৌবাহিনীতে রূপান্তরিত হয়েছে। স্বদেশী নির্মাণ রণতরী আইএনএস বিক্রান্ত থেকে শুরু করে অরিহান্ত ক্লাসের নিউক্লিয়ার চালিত শক্তি, ব্যালিস্টিক মিসাইল, সাবমেরিন, এমনকি স্টেলথ গাইডেড মিসাইল রেস্টার পর্যন্ত আজ ভারত তার সবচেয়ে মারাত্মক আর জটিল অস্ত্র নিজের শেপয়ার্ডে তৈরি করছে। আর এই শিপয়ার্ডে তৈরি হওয়া, যেটা প্রত্যেকটা ভারতবাসীর জন্য গর্বে ভরা একটি ওয়ার্ড। পশ্চিমা দেশের যে প্রতিরক্ষা জেনারেলরা গতকাল পর্যন্ত আমাদের পুরনো জাহাজের ত্রুটি খুঁজত, আজ তারা নিজেরাই রিপোর্টে লিখছেন যে মাল্টি ডোমেন অপারেশন, স্পেস লিঙ্কিং, সাইবার ক্যাপাবিলিটি আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে ভারতীয় নৌবাহিনী খুব দ্রুত বৈশ্বিক ও ন্যাটো স্ট্যান্ডার্ডের চেয়ে অনেক এগিয়ে যাচ্ছে। এটি শুধু এক সামরিক আধুনিকরণ নয়, এটি এক নতুন, নির্ভীক ও শক্তিশালী ভারতের মানসিকতা। তো বন্ধুরা, আগামী দিনের ভবিষ্যতের ফলাফল আরও বেশি নাটক আর রোমাঞ্চকর হতে চলেছে। যেমন প্রজেক্ট 18-এর অধীনে ভারতের নেক্সট জেনারেশন ডেস্ট্রয়ার আর প্রজেক্ট 75 এর অধীনে নতুন উন্নত সাবমেরিন জলে নামবে। ভারত মহাসাগরে পাওয়ার ব্যালেন্স পুরোপুরি ভারতের পক্ষে হেলে পড়বে। আজ শি জিনপিং ও তার পিপুলস লিবারেশন আর্মি নেভি খুব ভালো করে বুঝে গেছে যে তারা দক্ষিণ চীন সাগরে যত খুশি দাদাগিরি করে নিক, কিন্তু ভারত মহাসাগরে প্রবেশ করার সাথে সাথেই তাদের ভারতীয় নৌবাহিনী তৈরি সেই ইলেকট্রনিক আর কৌশলগত চক্রব্যূহের মুখোমুখি হতে হবে, যা প্রধানমন্ত্রী মোদী আর অজিত ডোভাল খুব নীরবে মনেছে। আর এটিই তো নতুন ভারত, যা এখন সমুদ্রে শুধু ভেসে বেড়ায় না, বরং নিজের শর্তে সমুদ্রের ঢেউয়ের দিকে বদলে দেয়। আর ভারতের প্রধানমন্ত্রী মোদী সাম্প্রতিক যে সফরগুলো করেছেন তা পুরোপুরি এই বিষয়টিকে কেন্দ্র করেছিল, যাতে ভারত পুরো সমুদ্র অঞ্চলে এক বিশাল শক্তিতে পরিণত হতে পারে। তাতে সেসেলসের কথা হোক বা মরিশাসের কথা হোক বা মাদাগাস্কার বা ইন্দোনেশিয়া বা নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার কথা হোক না কেন, সব জায়গায় ভারত যে সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছে তা পুরো একটি উদ্দেশ্যে। আর এই বড় বিষয়টি হলো, দক্ষিণ চীন সাগরে যেখানে চীন ডোমিনেট করে সেখানে আমরা ওই মুহূর্তে জাপানের সঙ্গে হাত মিলিয়েছি। সেখানে ফিলিপিন্সকে আমরা অস্ত্র দিচ্ছি, ভিয়েতনাম আমাদের অস্ত্র নিচ্ছে, এর পাশাপাশি এখন ইন্দোনেশিয়ার সাবাং দ্বীপেও আমরা গিয়ে বসে পড়েছি। অর্থাৎ বন্ধুরা, এখন পুরো স্ট্রাকচার বদলে গেছে। আর এখন পশ্চিমা দেশগুলো আমাদের স্যালুট করে বলছে যে ভারতকে ছাড়া কিছুই সম্ভব নয়। তো বন্ধুরা, এই পুরো বিষয়টি কিনে আপনি কী ভাবছেন কমেন্ট করে অবশ্যই জানান।